নমস্কার, কেমন আছেন সবাই? আমি প্রণব চক্রবর্তী আপনাদের সকলকে আমাদের কোনো দল নেই এই চ্যানেলে স্বাগত জানাই। গত 11ই মার্চ রুলস এবং নোটিফিকেশন জারির মাধ্যমে দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 CAA আইনটি পাশ হয়ে গেল। এই বিষয় নিয়ে এখন সবাই চর্চা করছে। চলুন আমরাও এই বিষয়টা নিয়ে আজ আলোচনা করি। তবে আলোচনা শুরু করার আগে আপনাদের সকলকে একটা অনুরোধ, আপনারা একটু কষ্ট করে এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই CAA আইন পাশের যে গল্পটা শুরু হয়েছিল সেই 2002 সালে, তখন রাজস্থান গভর্নমেন্টের পক্ষ থেকে তখনকার ডেপুটি প্রাইম মিনিস্টার LK আদবানি মহাশয়কে রিকোয়েস্ট করা হয় যে পাকিস্তান থেকে যেসব হিন্দুরা এসছেন তাদের সুবিধার্থে তাদেরকে LTV লং টার্ম ভিসা দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে 2004 সালে ফেব্রুয়ারি মাসে তখনকার প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। উনি রাজস্থান, গুজরাটের পাকিস্তানের বর্ডার এরিয়ার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন তাদেরকে একটা পাওয়ার দেওয়া হয় যে পাকিস্তান থেকে যেসব হিন্দুরা এসছেন তাদের সুবিধার্থে তাদেরকে LTV বা লং টার্ম ভিসা দেওয়া হয়। এই যে ঘটনাটা শুরু হয়েছিল এটাই পরিণতি পেল 2019 সালের ডিসেম্বর মাসে, যখন নরেন্দ্র মোদী সরকার পার্লামেন্টে CAA আইনটি পাশ করে ফেলে। কিন্তু 2019 পাশ করাবার পরও এই আইনটিকে ঠান্ডা করে রেখে দেওয়া হয়েছে। এই গত 11ই মার্চ রুলস এবং নোটিফিকেশন জারির মাধ্যমে এই আইনটাকে পাশ করা হয়। এখন অনেকেই বলছেন এতদিন ঠান্ডা করে রেখে এখন ইলেকশন যখন এসেছে সেই সময় এই আইনটি তড়িঘড়ি পাশ করে দেওয়া হলো বিজেপির নির্বাচনী ফায়দার জন্য। এর উত্তরে বিজেপি থেকে বলছে না, মাঝখানে করোনা এসেছিল, প্রশাসনিক বিভিন্ন কারণে এই আইনটি পাশ করতে দেরি হয়ে গেছে। সেটা যাই হোক, এখন দেখা যাক এই আইনের মধ্যে আছে নাকি। এই আইনে আছে 3টে দেশের কথা: পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ। আর আছে 6টা ধর্মের কথা: হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, পার্সি, জৈন। এই 3টি দেশ থেকে এই যে 6টি ধর্মের মানুষ তারা যদি ভারতবর্ষে এসে থাকেন, সেটা কবে তার একটা ডেডলাইন দিয়ে দেওয়া হলো 31শে ডিসেম্বর 2014 আগে, তাহলে তাদেরকে এই আইনের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার বন্দোবস্ত করা হয়। তাই এটা হলো আইন। এবারে আইনের প্রসিডিওরটা কী হবে? এই আইনের প্রসিডিওরটা হবে পুরোটাই অনলাইনে। এর জন্য 2টো কমিটি গঠন করা হয়েছে। একটা হচ্ছে DLC, ডিস্ট্রিক্ট লেভেল কমিটি। এর মাথায় আছে এম্পাওয়ার্ড কমিটি। এই কমিটির সদস্যরা বেশিরভাগই কেন্দ্রীয় সরকার দ্বারা নিযুক্ত হবেন। রাজ্য সরকারের বিশেষ কিছু করার নেই, ওনাদের এক সদস্য সংখ্যা খুবই কম হবে, একজনের মতন হবে। তো এই কমিটির কাছে যাদের এই আইনের মাধ্যমে নাগরিকত্ব দরকার তারা আবেদন করবে। তারপরে এটা DLC বা ডিস্ট্রিক্ট লেভেল কমিটি ওনারা পরীক্ষা নিরীক্ষা করবেন, চূড়ান্ত রায় দেবেন এম্পাওয়ার্ড কমিটি। তাহলে তারা কী পাবেন? তারা এই নাগরিকত্ব পেলে তারা আধার কার্ড বানাতে পারবেন, প্যান কার্ড বানাতে পারবেন, তারা ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবেন, বাড়ি কিনতে পারবেন, জমি কিনতে পারবেন, ছেলেমেয়েদের স্কুলে ভর্তি করতে পারবেন, ব্যবসা করতে পারবেন, চাকরি করতে পারবেন। এইসব সুবিধাগুলো তারা পাবে। তার আইনটা জানা হলো, আইনের প্রসিডিওর জানা হলো, আইনের বেনিফিট জানা হলো। এবার যেটা প্রশ্ন আছে, তাহলে এই আইনের এত বিরোধিতা কেন করা হচ্ছে? দেখুন, এই আইনের যারা বিরোধিতা করছেন তারা সবার প্রথমেই তাদের একটাই বক্তব্য, সেটা হচ্ছে এই আইনটি একটি সংবিধান বিরোধী আইন। ভারতের সংবিধানে এই ধর্মনিরপেক্ষতার যে মহান আদর্শকে তুলে ধরা হয়েছে, এই আইনের মাধ্যমে সেটাকে লঙ্ঘন করা হয়েছে। যখন 6টি ধর্মের মানুষকে পিক অ্যান্ড চুজ করে কোনো আইন প্রয়োগ করা হয়, তা আমাদের সংবিধানে বর্ণিত ধর্মনিরপেক্ষতাকে লঙ্ঘন করে। এটা হলো প্রথম কারণ। বিরোধিতার দ্বিতীয় কারণ হচ্ছে যে এই আইন প্রণয়নের ফলে
এই আইন প্রণয়নের ফলে সমাজের বুকে ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে যে ঐক্য সেটা নষ্ট হয়। আর 3 নম্বর বিরোধিতার কারণ কি? 3 নম্বর বিরোধিতার কারণ যে সুপ্রিম কোর্টে নয় করেও অন্তত 200-র বেশি পিটিশন জমা পড়ে আছে এই আইনের বিরুদ্ধে। আমাদের বাংলার একজন এমপি মহামুতে ওনারও একটা মামলা পড়ে আছে। তো এই মামলাগুলো যখন পেন্ডিং বা মুলতবি রয়েছে সুপ্রিম কোর্ট যখন এখনও চূড়ান্ত রায় দেয়নি এই আইনের ব্যাপারে, তখন এত তড়িঘড়ি করে আইনটা পাস না করে সুপ্রিম কোর্টের জন্য অপেক্ষা করা যেত। এইসব কারণে তারা বিরোধিতা করছে। আর চতুর্থ যে কারণ, সেই যে কারণে এনারা বিরোধিতা করছে সেটা আরও সাংঘাতিক। তা ওনারা বলছেন যে দেখুন, সিএএ আইনটি একটি প্রাথমিক পদক্ষেপ মাত্র, এর পিছন এরপরেই আসবে এনআরসি। আর এনআরসি আসলে মানুষের যে কী দুঃখ দুর্দশা তার উদাহরণ হচ্ছে আসাম। 2019 সালে 1600 কোটি টাকা দিয়ে আসামে এনআরসি চালু করা হয়েছিল। তাতে অন্তত 19 লক্ষ লোককে নাগরিকত্ব বাতিল করে দেওয়া হয়েছিল। তার মধ্যে 12 লক্ষ হিন্দু ছিল। এটা যে সবাই নাগরিক, ভারতবর্ষের নাগরিক না তা নয়, তাদের মধ্যে অনেকে জেনুইন ভারতের নাগরিক আছেন, কিন্তু তারা সেইভাবে কাগজপত্র বা ডকুমেন্টস দেখাতে পারেননি বলে তারা এই দুঃখ দুর্দশার সম্মুখীন হয়েছেন। তাদের অনেকে ডিটেনশন ক্যাম্পে যেতে হয়েছে। এই নিয়ে সমস্ত আসাম জুড়ে এক ব্যাপক আইন শৃঙ্খলার অবনতি, একটা চূড়ান্ত মানুষের দুঃখ দুর্দশা হয়েছে। সেই উদাহরণটিতে তারা বলছেন যে সিএএ আইনটি প্রাথমিক পদক্ষেপ, এর পিছনে আসবে এনআরসি, এবং এই এনআরসি যদি সারা দেশে চালু হয় মানুষের দুঃখ দুর্দশা আরও বাড়বে। সাধারণ মানুষ যাদের সেইভাবে ডকুমেন্টস নেই, যারা প্রান্তিক মানুষ, তাদের দুঃখ দুর্দশা আরও সবচেয়ে বেশি হবে। এই কারণে এনারা এই আশঙ্কায় ওনারা এই আইনের বিরোধিতা করছে। তো এ গেল বিরোধিতার কারণ। কিন্তু বিরোধিতা তো করে লাভ নেই, আইন তো চালু হয়ে গেল। এখন এই বিরোধীরা চেয়ে আছে সুপ্রিম কোর্টের দিকে। সুপ্রিম কোর্ট যদি আইন বাতিল করে দেয়, সুপ্রিম কোর্টের মামলাগুলো পেন্ডিং পড়ে আছে, যবে সুপ্রিম কোর্ট রায় দেবে তবে আমরা এটা দেখতে পাবো। কিন্তু আইন এখন চালু হয়ে গেল। তাহলে এখন আসি এই আইনের ইম্প্যাক্ট বা প্রভাবটা কী হলো। আসুন আমরা এই আইনের ইম্প্যাক্টটা বাংলার পরিপ্রেক্ষিতে বিচার করি। এই বাংলায় 2019 সালের নির্বাচনে বিজেপি যে ফল করেছে সেটা এখন পর্যন্ত বিজেপির সবচেয়ে ভালো ফল। এই ভালো ফলের পিছনে বর্ডার এরিয়ার কয়েকটি সিট, ধরুন উত্তর 24 পরগনার বনগাঁ বা নদিয়ার রানাঘাট, এইসব অঞ্চলে ব্যাপক সংখ্যায় মতুয়া ধর্ম সম্প্রদায়ের মানুষ বসবাস করে। এবং এটা ধারণা করে নেওয়া হয়েছে যে বিজেপির এই জয়ের পিছনে মতুয়া ধর্ম সম্প্রদায়ের, মতুয়া জনগোষ্ঠীর জনসমর্থন ছিল। যদিও 2021 সালে সেই ভোটের কিছুটা তৃণমূলের ঘরে ফিরে আসে। সেই ভোটগুলো ধরে রাখার জন্যই, যাতে সেই ভোটগুলো বিজেপি থেকে তৃণমূলের দিকে না যায়, সেই জন্য এই আইনটা কাজ করবে, এই ধারণা হচ্ছে অনেকের মনে। কারণ ওখানকার অন্তত 80টি বিধানসভা ক্ষেত্রে মতুয়া ধর্ম জনসম্প্রদায়ের মানুষের ভোট একটা বিরাট ফ্যাক্টর। এখন বিজেপি তাদের কাছে বলতে পারবে, দেখুন আপনাদের দীর্ঘদিনের দাবি সিএএ, সেটা আমরা রূপায়ণ করেছি, আমাদেরকে ভোট দিন। উল্টো দিকে কী হবে? উল্টো দিকে তৃণমূলের কাছে এটা একটা নতুন ইস্যু পেয়ে গেল। তৃণমূল তাদের যে ভোট ভিত্তি, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলমানরা, তারা যে ব্যাপক হারে তৃণমূলকে সমর্থন করেন এটা সকলেই জানে। এবার ওনাদের কাছে গিয়ে তৃণমূল বলতে পারবেন, দেখুন সিএএ চালু হয়েছে, এরপর এনআরসি চলবে, আসবে, এই যে আক্রমণ, এর থেকে বাঁচতে আপনারা সুরক্ষার জন্য আমাদেরকে ভোট দিন। এইভাবে দুটো দলের দ্বন্দ্ব এখন শুরু হবে। বিজেপি বলবে আমরা এই আইন পাশ করছি, আপনারা ভোট দিন। তৃণমূল বলবে এই আইনের বিরুদ্ধে আমাদেরকে ভোট দিন। এখন এর ফল কী হবে, কে জিতবে, সেটা তো কয়েক মাস বাদে যখন রেজাল্ট বেরোবে তখন আমরা বুঝতে পারব। এখন তার সে সম্বন্ধে কিছু বলা যাবে না।
তবে একটা কথা এখন বলে দেওয়া যায়, এতে যারই লাভ বিজেপি বা তৃণমূলের, কিন্তু এই আইন আমরা যারা সাধারণ মানুষ বাংলায় দীর্ঘদিন ধরে ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য বজায় রেখেছি, তাতে এই আইন একটি উস্কানিমূলক কাজ করবে। এবং বিগত কয়েক বছর ধরে কথা স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে ধর্মের ভিত্তিতে যে ভোট পোলারাইজেশন হচ্ছে, এই আইনের প্রণয়নের ফল সেই ধর্মের ভিত্তিতে যে ভোটের পোলারাইজেশন সেটাকে আরও বাড়িয়ে দেবে। তো এইসব আশঙ্কা থেকেই গেল। এই আইন প্রয়োগ করার ফলে যে কতজন আবেদন করবে সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। এমনকি এতে কতজনের যে লাভ হবে সেটাও বলা যাচ্ছে না। কিন্তু এই আইন যে একটা বিরাট আশঙ্কার সৃষ্টি করে দিল মানুষের মনে, সেটা এখনই বলে দেওয়া যায়। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। এই আশা আশঙ্কা নিয়ে আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি, দেখা যাক কী হয়। আপনারা যারা এতক্ষণ এই চ্যানেলটি দেখলেন তাদের কাছে একটা অনুরোধ, আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে।